দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 দেশ সংবাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। করোনার সংকটে অনেকটা মুখ থুবড়ে পড়েছে দেশের পর্যটন শিল্প। হোটেল মোটেল থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত পর্যটনের সঙ্গে জড়িত প্রায় সবাই নিদারুণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এমন বাস্তবতায় 19 আগস্ট থেকে পর্যটন ও বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার ঘোষণায় উচ্ছ্বসিত শিল্প সংশ্লিষ্টরা। আইবুল ইসলাম ও নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রের এক্স রিপোর্ট। শুনশান নীরব এখন কক্সবাজার সমুদ্র সৈকত। স্থানীয় দু একজন ঘুরতে আসেন মাঝে মাঝে। বছরের যে কোনো সময়ের হিসেবে এই দৃশ্য বিরল। করোনায় বিধিনিষেধের আওতায় 2 বছর ধরে এই বাস্তবতার শিকার দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্রগুলো। তবে কিছুটা স্বস্তি ফিরেছে পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ীদের মাঝে। 19 আগস্ট থেকে অর্ধেক ধারণ ক্ষমতা ব্যবহারের নির্দেশনায় খুশি তারা। আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের পর্যটন কেন্দ্র, আমাদের হোটেলগুলো আমরা পরিচালনা করব। পাশাপাশি আমরা সকল পর্যটক যারা কক্সবাজার আসবেন তাদের প্রতি আমাদের অনুরোধ, তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। বিনোদন কেন্দ্রগুলো এখন খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এরই মধ্যে চট্টগ্রামের অনেক বিনোদন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের কাজে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হোটেল মোটেলের মালিকরা বলছেন, ঈদের মৌসুমে যে ক্ষতি হয়েছে তা এখন পোষানো সম্ভব নয়। তবে বছর জুড়ে কড়া বিধিনিষেধ আর না হলে কিছুটা ঘুরে দাঁড়াবে এই শিল্প। ভিতরে যাতে মাস্ক কেউ না খুলে এই জন্য আমরা কন্টিনিউ, এখানে আমাদের সিসি ক্যামেরা আছে এবং ভিতরে মাইকিংয়ের ব্যবস্থা আছে। কন্টিনিউ এটা মাইকিং করা হবে এবং কেউ যদি এটা না করে তার জন্য তাকে সচেতন করার জন্য ভিতরে আমাদের লোকজন থাকবে। পর্যটন কেন্দ্রিক ব্যবসা থেকে কক্সবাজার ও চট্টগ্রামে বছরে কয়েকশো কোটি টাকা লেনদেন হয়। বিশেষ করে কক্সবাজারের আঞ্চলিক অর্থনীতি অনেকটাই নির্ভর করে পর্যটনের উপর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক যেমনটি দেখছিলেন যে পর্যটন কেন্দ্র এবং হোটেলগুলো খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তো এগুলোর প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যুক্ত হতে চাই চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ব্যবসায়ীরা কি ধরনের প্রস্তুতি নিচ্ছে এখনো পর্যন্ত? আর্থিক ক্ষতির কথা যদি বলি, বেশ লম্বা একটা সময় কিন্তু পর্যটন কেন্দ্র এবং হোটেল মোটেলগুলো বন্ধ ছিল। তো বেশ বড় একটা আর্থিক ক্ষতির কিন্তু তারা সম্মুখীন হয়েছে ব্যবসায়ীরা। তো আপনি এখনো পর্যন্ত কি জানতে পেরেছেন যে ব্যবসায়ীরা এই আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কি রকম প্রস্তুতি নিচ্ছে? আর যদি আপনাকে বলা হয়, যদি পরিকল্পনার কথা বলা হয়, কি রকম পরিকল্পনা তাদের রয়েছে? কিন্তু কারণ এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে তারা পর্যটন কেন্দ্রগুলোতে মানুষজনকে নিতে পারবে না, তারা অর্ধেক করতে হবে। কি জানতে পেরেছেন আপনি? আপনার কাছে ফিরবো আমরা এই ব্যাপারে, তবে তার আগে যাচ্ছি পরবর্তী সংবাদে। দর্শক, দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত মৃত্যুর হার কিছুটা কমলেও সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে চলছে গণটিকা কার্যক্রম। গেল 24 ঘন্টায় করোনা ও উপসর্গে দেশের কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 159 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গে 9 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে 9 জনের মৃত্যু হয়েছে। বরিশালের শেরেবাংলা হাসপাতালের গুলোতে করোনা ওয়ার্ডে 9 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে মৃত্যু হয়েছে 16 জনের। এছাড়াও নোয়াখালীতে 2, কুষ্টিয়ায় 7, যশোরে 9, দিনাজপুরে 5, টাঙ্গাইলে 2, ঝিনাইদহে 2 ও সাতক্ষীরায় 3 জন মারা গেছেন। তবে হাসপাতালগুলোতে কমেনি রোগীর চাপ। এদিকে দেশের বিভিন্ন স্থানে টিকাদান কেন্দ্রগুলোতে আগের চাইতে ভিড় বেড়েছে টিকা গ্রহীতাদের। তবে টিকা সংকটে দেশের বিভিন্ন স্থানে স্থগিত করে দেওয়া হয়েছে গণটিকা কার্যক্রম। দর্শক, যেমনটি বলছিলাম যে পর্যটন কেন্দ্র এবং হোটেলগুলোর প্রস্তুতির খবর জানবো আমরা। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ব্যবসায়ীরা কিরকম প্রস্তুতি নিয়েছে? এত একটা লম্বা সময় পরে হোটেল মোটেলগুলো খুলছে, আর্থিক ক্ষতি পোষাতে কিরকম পরিকল্পনার কথা জানতে পেরেছেন কিনা আপনি এখনো পর্যন্ত? ধন্যবাদ তন্ময়, আপনি হঠাৎ করে বলছেন যে 19 আগস্ট একেবারে সব বিনোদন কেন্দ্র 50% থেকে আমরা দেখছি। আমরা যে পার্কটি আপনাকে দেখাতে যাচ্ছি চট্টগ্রামের রায়বাদের জাম্বুরি পার্ক, এই পার্কটা আসলে উন্মুক্ত উদ্যানে, কিন্তু বন্ধ কারণে সকাল এবং সন্ধ্যা যারা একটা বন্ধ থাকার কারণে যারা সকাল এবং সন্ধ্যা যারা হাঁটতে আসে তারা কিন্তু আসতে পারছে না। তো 19 আগস্ট খবর আসার পর থেকে যে পর্যটন কেন্দ্রগুলো চট্টগ্রামে সব পর্যটন কেন্দ্র ধোয়া মোছার কাজ হচ্ছে। আপনি অবশ্যই কর্মচারী আছেন, তারা
আসলে প্রস্তুত নেই। একেবারে আসলে লেগেও আমরা ঘুরে যেমনটা দেখেছি পতেঙ্গা সমুদ্রে আমরা দেখেছি সেখানেও কিন্তু কাজ করছে। সব মিলে কিন্তু আসলে খবর ছড়িয়ে পড়ছে, সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু একেবারে যে খবর ছড়িয়ে পড়ছে সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু পর্যটকদের নিচ্ছেন, এমনকি পর্যটকদের আগমনের জন্য পর্যটকদের বরণ করে নেওয়ার জন্য কিন্তু আসলে তারা একেবারে প্রস্তুতি নিচ্ছেন। আপনি যেমনটা আমার থেকে জানতে চেয়েছেন যে ক্ষতিগ্রস্তের কথা, আসলে যে এখানে যাদের হোটেল মোটেল গড়ে উঠেছে চট্টগ্রামের অনেক জায়গা বলতে যে ফরেস্ট লেক এমনকি পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় কিন্তু অনেক হোটেল মোটেল গড়ে উঠেছে, কিন্তু অনেক দিন ধরে যে করোনার চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নয়ন বুরোজয়। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হতে চাই সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈয়দ রাসেল। জানতে চাই আপনার কাছে যে হোটেলগুলো মৌসুমে ব্যবসা করতে পারেনি, খুব স্বাভাবিকভাবেই বেশ কয়েকটা মৌসুম চলে গেছে, তো এই ক্ষতি পোষাতে মালিকটা কোনো রকমের পরিকল্পনা নিয়েছেন কিনা বলে আপনি জানতে পেরেছেন? জি ধন্যবাদ। আসলে সিলেট হচ্ছে প্রকৃতি কন্যা, সিলেটের ব্র্যান্ডিং নাম হচ্ছে প্রকৃতি কন্যা, কারণ হচ্ছে সিলেটে অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে এবং পর্যটন কেন্দ্রগুলো ঘিরে আসলে বেশ প্রায় শতাধিক এই হোটেল মোটেল গড়ে উঠেছে সিলেট শহর কিংবা আশপাশের এলাকায় এই জেলা বা উপজেলা জুড়ে। তো সব মিলিয়ে আসলে এই দীর্ঘ প্রায় 1.5 বছর থেকে আসলে এই করোনাকালীন সময়ে এই হোটেল মোটেল কিংবা পর্যটন স্পটগুলো বন্ধ থাকার কারণে এই হোটেল মোটেলগুলো বড় ধরনের ক্ষতি পোহাতে হচ্ছে তাদেরকে। আমি একটা জরিপে দেখা গেছে প্রায় প্রতি মাসে এই লকডাউনের কারণে প্রতি মাসে প্রায় হোটেল মোটেলে অন্ততপক্ষে 2 কোটি টাকা, প্রতি মাসে 2 কোটি টাকার ক্ষতি হচ্ছে এই হোটেল মোটেলগুলোতে। এছাড়া যারা পর্যটন রিলেটেড সরাসরি পর্যটনের সাথে জড়িত তারাও বড় ধরনের ক্ষতির শিকার হচ্ছে। তো তারা দীর্ঘদিন থেকে সে দাবি জানিয়ে আসছিল যাতে স্বাস্থ্যবিধি মেনে আসলে এই পর্যটন এই স্পটগুলো খুলে দেওয়া হয়। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আগামী 19 আগস্ট থেকে যে খোলা হচ্ছে হোটেল মোটেলগুলো, সেক্ষেত্রে আসলে তারা বড় ধরনের প্রস্তুতি নিয়েছে হোটেল মোটেল বা হোটেলের যে কর্তৃপক্ষ আছে তারা। তো এই ব্যাপারে আমার সাথে যুক্ত হচ্ছেন এই হোটেল গোল্ডেন সিটির এই কর্ণধার এই মৃদুল কান্তি দত্ত। আপনার কাছে জানতে চাইব যে দীর্ঘদিন পরে আসলে হোটেল মোটেলগুলো খোলা হচ্ছে, তো কী প্রস্তুতি রয়েছে আপনাদের? ধন্যবাদ আপনাদেরকে যে দীর্ঘদিন পরে হোটেল আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি, কিন্তু তারপরেও আমরা একটু টেনশনে আছি যেহেতু কোভিডটা এখনও আপনার নিয়ন্ত্রণে আসে নাই, প্রতিদিনই প্রচুর আক্রান্তের সংখ্যাও বাড়তেছে। তো আমরা আশা নিয়ে রাখতেছি সবাই ভ্যাকসিনেট হবে এবং ভ্যাকসিনটা তাড়াতাড়ি সবাই দিবে যাতে আমরা ব্যবসা করতে পারি। কারণ যেহেতু ফ্যামিলি যদি মানুষ নিয়ে আসতে চায় তাহলে মনে করেন স্বাস্থ্যবিধিরও একটা ব্যাপার আছে, যদি আপনার আক্রান্তের সংখ্যা না কমে সেক্ষেত্রেও আমরা একটা চিন্তার মধ্যে আছি যে আমরা এই অবস্থায় আমরা খুলে আমরা এখন মনে করেন আপনার লোকবল নিয়োগ দিলাম, এইটাও আমাদের খরচের পরিমাণটাও বেড়ে যাবে। তা আমরা ওই দিক দিয়েও একটু চিন্তিত আছি। ধন্যবাদ আপনাকে। উনি জানাচ্ছিলেন যে তাদের প্রস্তুতির কথা বিস্তারিত জানাচ্ছিলেন। তো মোট কথা হচ্ছে এই সিলেটের সব হোটেল মোটেলগুলো বড় ধরনের প্রস্তুতি নিয়েছে তারা যাতে দীর্ঘ প্রায় 1.5 বছর থেকে যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিগুলো পুষিয়ে নিতে। এই হচ্ছে সিলেটের এই লকডাউন যে শিথিল করা হয়েছে সে নিয়ে বিস্তারিত। ফিরে আছে স্টুডিওতে আপনার কাছে তন্ময়। সৈয়দ রাসেল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হবার জন্য। যাচ্ছে পরবর্তী সংবাদে। কঠোর বিধিনিষেধ শিথিল হয় বুধবার থেকে সারা দেশে চলছে লঞ্চ। প্রথম দিনে বরিশাল নদী বন্দর থেকে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায় 60টি বিলাসবহুল লঞ্চ। তবে করোনা সংক্রমণ রোধে লঞ্চের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও সকল ক্ষেত্রেই তা উপেক্ষিত ছিল। অবশ্য কর্তৃপক্ষ বলছে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা না মানলেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিআইডব্লিউটি এর। রাহাত খানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এই চিত্র বরিশাল নৌবন্দরে টার্মিনাল এলাকায় শারীরিক দূরত্ব বজায় না রেখে চলছেন বেশিরভাগ মানুষ। অনেকের মুখে মাস্ক নেই, যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনে একে অপরের গা ঘেঁষে লঞ্চের ডেকেও বসে আছেন। যাত্রীদের অভিযোগ, জীবাণুনাশক স্প্রে করার নির্দেশনা থাকলেও কোনো লঞ্চে জীবাণুনাশক স্প্রে করা হয়নি। এমনকি লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে প্রশাসনের নেই কোনো তদারকি। যেখানে 5 জন বসবে সেখানে 10 জন বসছে, গায়ের সাথে পিঠের সাথে পিঠ মিলাইয়া। অনেকের মাস্ক আছে, অনেকের মাস্ক নেই, মাস্ক ছাড়া ঘুরতেছে। লঞ্চ কর্তৃপক্ষ কোনো কিছুই দেয় নাই, হ্যান্ড স্যানিটাইজার বা দূরত্ব বজায় রেখে চলা। তবে লঞ্চ কর্তৃপক্ষের দাবি, স্বাস্থ্য সুরক্ষায় লঞ্চে ঢোকার সময় যাত্রীদের জীবাণুনাশক স্প্রে সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরও নির্দেশনা মানছেন না অনেকেই। যাত্রীর চাপও বেশি আজকে, সেই কারণে আমাদের তো গেটে বরাবরই জীবাণুনাশক ট্যানেল সেটিং করা আছে আর আমরা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করে রাখছি।
এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছেন প্রতিটি লঞ্চে যাতে স্বাস্থ্যবিধি রক্ষা হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর দিক নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা প্রত্যেকটি লঞ্চে যাত্রীদেরকে এবং লঞ্চের পরিচালনা পর্ষদকে আমরা মৌখিকভাবে নির্দেশনা দিয়েছি। বরিশালের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায় অর্ধ শতাধিক যাত্রীবাহী লঞ্চ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অভ্যন্তরীণ ও সীমান্ত যোগাযোগ এবং কৃষিকে গুরুত্ব দিয়ে প্রকল্প নিয়েছে রেল। পদ্মা সেতু উত্তরাঞ্চলের কৃষি পণ্য যাতে সহজেই পরিবহন করা যায় তার দিকে নজর দেওয়া হচ্ছে। এছাড়া 1965 সালের পর বন্ধ হয়ে যাওয়া সীমান্ত পথগুলোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। সীমান্ত পথে ব্যবসায়ীরা নানা পণ্য নিয়ে আসেন ভারত থেকে। এখন পণ্য আমদানি বেড়েছে কয়েক গুণ। ভারতের সঙ্গে বন্ধ থাকা সীমান্ত পথগুলো আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ যোগাযোগ বাড়াতে চলছে খুলনা মোংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ, পদ্মা সেতু রেল সংযোগ, আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণ, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সিগন্যালিং সহ রেল লাইন সংস্কার ও নির্মাণ, বগুড়া থেকে শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ। প্রকল্পগুলো শেষ হলে পণ্য আমদানি আরও বাড়বে। রেলপথ মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত সেটা হলো 65 সালের আগে যে সমস্ত ইন্টারচেঞ্জ পয়েন্টগুলি ছিল এগুলিকে পুনরায় রিভাইভ করা, এবং এটারই একটা অংশ হিসেবে চিলাহাটি হলদিবাড়ি অলরেডি চালু হয়েছে। ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা বলছেন রেলপথে পণ্য আমদানি ও রপ্তানির সুবিধা পেতে তারা দীর্ঘদিন থেকেই দাবি জানাচ্ছেন। রেলের নেয়া প্রকল্পগুলো বাস্তবায়ন হলে এই অঞ্চলে ব্যবসায় গতি ফেরাবে। এটা কানেক্টিভিটি হবে আপনার শুধু ইন্ডিয়া না, সেটাতে ভুটান, নেপাল সবাই জড়িত হবে। রেল যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত হলে আমাদের এই সব কৃষি দ্রব্য সামগ্রী রাজশাহী থেকে সহজে এবং সাশ্রয়ী মূল্যে দেশের অন্যান্য এলাকায় সরবরাহ করা যাবে। এই ধরনের সুযোগ সুবিধাগুলো আবার ডেভেলপ করা হয়, সেক্ষেত্রে আমার জানা মতে যে এই অঞ্চলে যে রেলের যে সাথে জড়িত ব্যবসা যারা করেন তারা অনেক উপকৃত হবে। এবছর ম্যাঙ্গো স্পেশাল ও ক্যাটেল ট্রেল চালু করে সফলতা দেখিয়েছে রেলওয়ে। অভ্যন্তরীণ কৃষি পণ্য পরিবহনের বিষয়টি গুরুত্ব দিয়ে রেলে যোগ করা হচ্ছে লাগেজ ভ্যান। এসি লাগেজ ভ্যানও সেটাতে সংযুক্ত থাকবে, যাতে করে বিভিন্ন জায়গা থেকে মাছ ঢাকার বাজারে নেওয়া যায়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের যে সিজনাল যে সবজি আছে সবজিগুলি ক্যারি করতে পারে। পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ দ্রুত হবে, তখন আরও ইঞ্জিন ও কোচ যুক্ত হবে, বদলে যাবে রেলের বর্তমান চিত্র, এমনটা মনে করছে রেল বিভাগ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। নানা সংকটে জর্জরিত দেশের অন্যতম প্রাচীন হাসপাতাল মাদারীপুর সদর হাসপাতাল। এই হাসপাতালে নেই প্রয়োজনীয় চিকিৎসক, নেই অভিজ্ঞ টেকনিশিয়ান, ফলে ব্যবহার করা যাচ্ছে না আধুনিক যন্ত্রপাতি। এতে চরম বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। সিভিল সার্জন বলছেন লোকবল নিয়োগ হলেই কাটবে এই সমস্যা। বিলাল রিজভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর সদর হাসপাতালটিকে 100 শয্যা থেকে বাড়িয়ে 250 শয্যা করার জন্য 30 কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয় প্রায় 3 বছর আগে, কিন্তু লোকবল সহ নানা সংকটের কারণে শুরু হয়নি এর কার্যক্রম। হাসপাতালটিতে 58 জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র 14 জন। দীর্ঘদিন চিকিৎসক সংকট ও বিশেষজ্ঞ চিকিৎসকদের অনুপস্থিতি সহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে সদর হাসপাতালের কার্যক্রম। এখানে নেই কোনো শিশু বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, রেডিওলজিস্ট। চিকিৎসকের অভাবে অনেক রোগীকে পাঠিয়ে দেয়া হচ্ছে অন্যান্য হাসপাতালে। দক্ষ টেকনিশিয়ানের অভাবে করা যাচ্ছে না আল্ট্রাসনোগ্রাম ও উন্নত মানের বিভিন্ন পরীক্ষা, ফলে নষ্ট হচ্ছে আধুনিক যন্ত্রপাতি। রোগীদের অভিযোগ, নিয়মিত রোগীও দেখেন না চিকিৎসকরা। আমরা রোগী কালকে হাসপাতালে নিয়ে এসে আজকে ডাক্তার পরীক্ষা দিয়েছে 5-7 পদের। আমরা গেছি পরীক্ষার কেন্দ্রে, এখন এরা বলতেছে যে হ্যাঁ সময় নেই, আজকে আর প্রপারলি ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না, তাই আমরা খুব ভোগান্তিতে আছি। মাদারীপুরের সিভিল সার্জন বলছেন জনবল নিয়োগ হলে সব সংকট কেটে যাবে। পদ সৃজনে যেটা মানে জনবসন মন্ত্রণালয় সহ আরো 7-8টা মন্ত্রণালয় দেখাশোনা করে এবং সেই কাজটা কিন্তু এখন চলমান। তবে আমরা আশা করি যে খুব দ্রুততম সময় কিন্তু আমরা, কারণ কিন্তু পদ সৃজন হয়ে গেলে কিন্তু আমরা লোকবল পাবো। লোকবল পাইলে কিন্তু আমরা কিন্তু ফুল ফ্রেজে কিন্তু 250 চালু করতে পারবো। 1876 সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এই হাসপাতাল একদিন সব সংকট কাটিয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাইবান্ধার পাঠানডাঙ্গা মাঝিপাড়া গ্রাম থেকে 2 যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় পাঠানডাঙ্গা মাঝিপাড়া গ্রামের মৃণাল চন্দ্র দাস ও সুমন চন্দ্র দাস 2 দিন আগে
ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে গেল 2 দিন নিখোঁজ ছিল তারা। আজ সকালে একটি গাছের সাথে ওই 2 যুবকের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় 3 ব্যক্তির ছবি, ছুরি ও ব্যাগ উদ্ধার করা হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলে এখনো থামেনি করোনার নতুন ধরনের ভয়াবহতা। কুষ্টিয়া থেকে সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, জানতে চাই আপনার কাছে যে সংক্রমণের দিক থেকে কুষ্টিয়া সামনের সারিতেই রয়েছে দেশের, তো গ্রামাঞ্চলের মানুষের সচেতনতা কেমন দেখছেন আপনি? ধন্যবাদ তন্ময়। আমি আছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এই হাসপাতাল কোভিড ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে। 250 শয্যার এই হাসপাতালের মধ্যে 200 শয্যায় কোভিডের চিকিৎসা হচ্ছে এবং এই মুহূর্তে এখানে 191 জন কোভিড রোগী চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে 158 জনই করোনা শনাক্ত এবং আরো বাকি রোগীরা করোনা সাসপেক্টেড হিসাবে এখানে চিকিৎসা নিচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় এই হাসপাতালে আরো 7 জনের মৃত্যু হয়েছে যারা করোনা পজিটিভ হয়ে এখানে চিকিৎসাধীন ছিলেন এবং কুষ্টিয়া জেলায় গত 24 ঘন্টায় আরো 292 জন করোনা শনাক্ত হয়েছে, যার হার কিন্তু 27%। এই যে কুষ্টিয়ায় করোনার সংক্রমণ যেটা বাড়ছে, সেই সংক্রমণ কিন্তু এর পরেও অন্যান্য এলাকায় কমে আসলেও কুষ্টিয়ায় কিন্তু করোনা সংক্রমণ এবং মৃত্যু এই দুটোর একটু কমতে দেখিনি আমরা। এবং চিকিৎসকরা এই বিষয়ে বলছেন যে তাদের পরামর্শ এখানে প্রশাসন কোনো সময় ঠিকমতো মেনে নেননি এবং সেই কারণেই কিন্তু আসলে এখানে করোনার এই সংক্রমণ বাড়ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে আসছি স্টুডিওতে তন্ময়। জাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে কুষ্টিয়া থেকে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। বগুড়া ধুনটে যমুনা নদীর বাঁধ রক্ষায় নির্মিত বানিয়াজান স্পারের 30 মিটার অংশ ধসে গেছে। এতে আতঙ্কে নদী তীরবর্তী মানুষ। সংশ্লিষ্টরা বলছেন নদীতে অতিরিক্ত স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে এই ভাঙন দেখা দেয়। তবে এরই মধ্যে ভাঙন রোধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আব্দুস সামাদ বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যা নিয়ন্ত্রণ ও বাঁধের ভাঙন রোধে 2003 সালে পানি উন্নয়ন বোর্ড প্রায় 3 কোটি টাকা ব্যয়ে বগুড়ার বানিয়াজান অংশের নদীতে আড়াআড়িভাবে একটি স্পার নির্মাণ করে। এরপর থেকে নদীর পানি অনেক দূর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিমুক্ত ছিল। স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকালে হঠাৎ ওই স্পারের প্রায় 20 মিটার অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। সোমবার আবারও 10 মিটার অংশ ভেঙে যায়। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। আমার দাদার মনে করেন 40 বিঘা সম্পত্তি ছিল, এটা মনে করেন যে পুরোটাই নদীগর্ভে চলে গেছে। গ্রামবাসী জনগণ এটা নিয়ে খুব আতঙ্কগ্রস্তর মধ্যে তারা রাত্রি যাপন করতেছে। প্রশাসনের কাছে আকুল আবেদন রাখবো, যে কোনো মূল্যে এই স্পারটা যেন রক্ষা করা হয়। স্পার রক্ষা করা না গেলে বাঁধ ভেঙে আশপাশের গ্রামগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে এমন আশঙ্কায় স্থানীয় জনপ্রতিনিধিরা। স্পার না হলে বা স্পার যদি ভেঙে যায়, ওই দক্ষিণে প্রায় 17টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে। প্রায় 10টি প্রাথমিক বিদ্যালয়, 2টা সরকারি স্থাপনাগার। সংশ্লিষ্টরা বলছেন ভাঙল কবলিত এলাকায় এরই মধ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। মোট 30 মিটার অংশে ধস নামছে। এটা আমরা স্থানীয়ভাবে জিও ব্যাগ দ্বারা বালি ফিলিং দ্বারা এটা প্রতিরোধ করার চেষ্টা করতেছি এবং মেরামত কাজ চলতেছে। 67 কোটি টাকার প্রকল্প পাশ হলে যমুনা নদীর বাঁধ রক্ষায় স্থানীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পচনশীল পণ্যের শুল্কায়ন কার্যক্রম সন্ধ্যা 6টার পর বন্ধ করে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। আমদানিকারকরা বলছেন পণ্য খালাস নিতে না পারায় গরমে পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। আর সংশ্লিষ্টরা বলছেন সন্ধ্যার পর পণ্য খালাসের ক্ষেত্রে কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় 60 থেকে 70 ট্রাক বিভিন্ন ধরনের ফল ও খাদ্যদ্রব্য জাতীয় পচনশীল পণ্য আমদানি হয়ে থাকে। প্রতিদিন এই আমদানি পণ্য থেকে সরকারের 2 থেকে 3 কোটি টাকার রাজস্ব আসে। অভিযোগ রয়েছে সন্ধ্যার পর কাঁচামাল জাতীয় পণ্য ছাড়করণের ক্ষেত্রে কিছু ব্যবসায়ী অনিয়ম করে শুল্ক ফাঁকির চেষ্টা করে থাকে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে।
এ কারণে গেল সোমবার থেকে এ পথে সন্ধ্যা 6টার পর থেকে পচনশীল পণ্যের শুল্কায়ন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আমাদের যে পেমেন্ট এটা হইলো বন্ধ হয়ে যায় সন্ধ্যার পর। এই পেমেন্টের ফলে যখন বাড়তি মাল নিয়ে আসে তারা এটা বকেয়া থাকে, এই বকেয়া রাজস্ব পরিশোধ করে না। আমদানিকারকরা জানান এর আগে গভীর রাত পর্যন্ত পণ্য খালাস নিতে পারতেন। বর্তমানে সন্ধ্যার পর পচনশীল জাতীয় কোনো কাঁচামাল খালাস নিতে পারছেন না। গরমে পণ্য পচে নষ্ট হয়ে যাচ্ছে, এতে চরম ক্ষতির মুখে পড়ছেন তারা। 10টা বাজে 11টা বাজে 12টা বাজে গাড়ি লুট করছে, লুট করার পর কাস্টম হয়েছে, আমরা বাইরে হয়েছি। এখন গাড়ি লুট দিচ্ছে, লুট দেওয়ার পরে কাস্টম দিচ্ছে না, এখন কাঁচামালগুলো গাড়িতে আছে, লুট করে বসে আছে। যারা যে দুর্নীতিবাজ করে ওরা মালটা একটা থাকবে, আমাদের মালটা থাকবো কেন? আমাদের সিএনএফের কাগজ ওকে, আমাদের ইম্পোর্টার সাবর কাগজ ওকে। বেনাপোল বন্দরে গেল মঙ্গলবারও ভারত থেকে 12টা খাদ্যদ্রব্য জাতীয় পচনশীল পণ্য আমদানি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজশাহীতে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বারিন্দ্র মেডিকেল কলেজ। সকালে নগরীর কাজীহাটায় রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার 5 শতাধিক ব্যক্তিকে করোনাকালীন খাদ্য সহায়তা তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন। এই সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর দায়েম উদ্দিন, অধ্যাপক ডক্টর বি কে দাম, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শারমিন বেগম। কুষ্টিয়া চিনি কলের গুদাম থেকে 52.7 টন চিনি গায়েবের ঘটনায় দুদকে মামলা হয়েছে। কমিশনের অনুমোদন পাওয়ার পর দুদক বৃহস্পতিবার মামলাটি দায়ের করে। মামলার বাদী দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নীল কমল পাল। আসামি করা হয়েছে কুষ্টিয়া চিনি কলের উপব্যবস্থাপনা পরিচালক আলামিন, গুদাম রক্ষক ফরিদুল হক ও শ্রমিক সর্দার বশির উদ্দিনকে। দুদক কুষ্টিয়ার উপ পরিচালক মোহাম্মদ জাকারিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গেল 3রা জুন কুষ্টিয়া চিনি কলের গুদাম থেকে 52.7 টন চিনি উধাওয়ের ঘটনা ধরা পড়ে। এই ঘটনায় চিনি কলের 2 নিরাপত্তা হাবিলদারকে অব্যাহতি এবং 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়। জলাবদ্ধতা নিরসনের দাবিতে পানিতে তলিয়ে থাকা পচা ধান নিয়ে সাতক্ষীরা ডিসি অফিস চত্বরে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত কলারোয়া উপজেলার চাষিরা। সকাল 11টার দিকে ডিসি অফিস চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, কলারোয়া উপজেলার মুরারিকাতি, কুমারনল ও কাশিয়াডাঙ্গা গ্রামের বিলের পানি দীর্ঘদিন নিষ্কাশন না হওয়ায় স্থায়ী জলাবদ্ধতার রূপ নিয়েছে। ফলে পানিতে তলিয়ে আছে শত শত হেক্টর জমির পাকা ধান। দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় ধান পচে নষ্ট হয়ে গেছে। স্থায়ীভাবে বিলের পানি নিষ্কাশনের দাবি জানান তারা। ঠাকুরগাঁও পীরগঞ্জের ধর্ষক ইব্রাহিম খানের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শহীদ ডক্টর মুনির উদ্দিনের চৌধুরী পরিবার। দুপুরে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে লিখিতভাবে সাংবাদিকদের কাছে এই অভিযোগ তুলে ধরেন পরিবারটি। সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের পক্ষে শামসুদ্দিন চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ইব্রাহিম খান একজন রাজাকার। 1971 সালে বোন সুফিয়া বেগমকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে। এছাড়াও টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে জেলার পীরগঞ্জ উপজেলার প্রভাব বিস্তার করেন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যাচাই বাছাই করে ডক্টর মনিরুদ্দিন চৌধুরীকে শহীদী মুক্তিযোদ্ধা ও তার কন্যা সুফিয়া বেগমকে বীরঙ্গনা স্বীকৃতি দিলে রাষ্ট্রের কাছে হেয় প্রতিপন্ন করতে গত 31শে জুলাই পীরগঞ্জে একটি অনুষ্ঠানে মানহানিকর বক্তব্য দেন। এরপর ইব্রাহিম বাহিনী শহীদ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছে। তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি করেন তারা। এদিকে জলাবদ্ধতা নিরসনের দাবিতে পানিতে তলিয়ে থাকা পচা ধান নিয়ে সাতক্ষীরা ডিসি অফিস চত্বরে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত কলারোয়া উপজেলার চাষিরা। সকাল 11টার দিকে ডিসি অফিস চত্বরে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, কলারোয়া উপজেলার মুরিডিকাতি, কুমালনর ও কাশিয়াডাঙ্গা গ্রামের বিলের পানি দীর্ঘদিন পানি নিষ্কাশন না হওয়ায় স্থায়ী জলাবদ্ধতার রূপ নিয়েছে। আমন ধান রোপণের মৌসুম চলছে এখন, আর কিছুদিন পরই সারের প্রয়োজন। ঠিক এমন সময়ে পঞ্চগড়ে সংকট তৈরি হয়েছে কৃষির এই গুরুত্বপূর্ণ পণ্যের। সরকার নির্ধারিত মূল্যে কোথাও সার নেই, মিলছে না ডিলারদের কাছে ধর্ণা দিয়েও। এই অবস্থায় ধানের উৎপাদন খরচ বাড়ার শঙ্কায় কৃষকরা। সরকার হায়দারের তথ্য ছবিতে রিপোর্ট।
পঞ্চগড় সদরে এক সার ডিলারের প্রতিষ্ঠানের সামনে এই ভিড়। কৃষকরা সার চান সরকারি দামে, কিন্তু তা নেই কোথাও। বাজারের খুচরা দোকানগুলোতেও সরকার নির্ধারিত দামে পণ্য নেই। 1100 টাকার টিএসপির বস্তা এখন 1300 টাকা। ইউরিয়ার বস্তা প্রতি মূল্য বেড়েছে 400 টাকা করে। দাম বেড়ে গেছে ডিএপি এবং এমওপি সারেরও। কৃষকদের অভিযোগ, মূল্য বেশি দিলে পণ্য মিলে, তবে সেক্ষেত্রে বিক্রির রসিদ দেয়া হয় না। প্রভাবশালীরা এভাবে সার পেলেও বঞ্চিত প্রান্তিক কৃষক। অভিযোগ আছে, সিন্ডিকেট করে সবচেয়ে প্রয়োজনের সময় সারের দাম বাড়াচ্ছেন ডিলাররা। সার সংকট, বর্তমান সার নাই। আমরা 3 দিন ধরে ঘোরাফেরা করার পরও সার পাচ্ছি না। আমার জমি 6 বিঘা, মানে যে এক মুঠ সার নাই, মানে যে খেতে মানে লাল হয়ে গেছে। যাদের মিল মোহাম্মতের মাল ওই আছে, ওই রাত্রি বেলাও পর্যন্ত সার দিয়ে দেয়। পরিস্থিতি খারাপ, আর এই মারামারি কি করে সার নিয়ে ওইখানে ঢুকবো, মরে তো যাইতে পারি। ব্লকে সার বিক্রি করে আমাদেরকে সারের সংকট তৈরি করে। এরা সব সারটা আগেই বিক্রি করে দেয়, আমাদের কৃষক সময় মতো সার পায় না। অভিযোগ অস্বীকার করে ডিলাররা বলছেন তাদের কাছে প্রয়োজনের তুলনায় সরবরাহ কম। কালকে রাতে নামাইছে আমি 260 বস্তা ইউরিয়া সার। সে সারটা তো এখন চাহিদা হলো যে 500 থেকে 700 লোক এখানে। আমি সার দিচ্ছি একটা করে, বাকি লোকগুলোকে আমি কিভাবে মেকআপ করব? পঞ্চগড়ে সারের পর্যাপ্ত বরাদ্দ এসেছে বলে জানান কৃষি কর্মকর্তারা। সংকটের ব্যাপারে তদারকি চলছে বলেও জানান তারা। আমরা বিভিন্ন কৃষকের সাথে মত বিনিময় করেছি, কোথাও কৃষকরা এই ধরনের আমাদের দেয় না। আমাদের কথা হলো যে যদি কোনো অসাধু ব্যবসায়ী কোনো রকমভাবে এগুলো করে, আমরা জিরো টলারেন্সে থেকে তাদের আমাদের শক্ত হাতে আইনের আওতায় এনে তাদেরকে আমরা শাস্তির ব্যবস্থা করব। সরকারি বিধি অনুসারে ইউনিয়নে সারের ডিলার হতে পারেন স্থানীয় ব্যক্তি। তবে পঞ্চগড়ের অনেক ইউনিয়নে সারের ডিলারশিপ অন্য ইউনিয়নের লোকদের দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 দেশ সংবাদ। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।